প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আমি এবিএস আশিক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অ্যাকাউন্টিং টিউটোরিয়াল ক্লাস। আমরা আজকে শিখব মজুদ পণ্যের হিসাব রক্ষণ, মাল খতিয়ান। আমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণ, মাল খতিয়ান পূর্বে ফিফো পদ্ধতি ও লিফো পদ্ধতিতে শিখেছি। আমরা আজকে শিখব ভারযুক্ত গড় পদ্ধতি। তো চলো দেরি না করে আমরা একটি ম্যাথ দিয়েছি সেটি সমাধানে চলে যাই। আমরা ম্যাথটির সমাধানের জন্য পূর্ব থেকেই ছকটি কেটে রেখেছি। দেখো ছকটি হবে এমন, বাম পাশে লিখতে হবে মালের বিবরণ, হিসাবের কোড নম্বর এবং বিন নম্বর, এবং ডান পাশে সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা এবং পুনঃ ফরমায়েশ মাত্রা, তারিখ বিবরণ, প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত। এখানে আমরা সুবিধার্থে তারিখগুলো এবং বিবরণের ঘরটা আগে থেকে লিখে রেখেছি। আমরা শুধুমাত্র টাকার ঘরের কাজগুলো করে এখন তোমাদেরকে দেখাবো। তো দেখি আমরা এখানে লিখেছি ছানি লিমিটেডের মজুদ বিভাগ হতে প্রাপ্ত তথ্য নিম্নরূপ। তাহলে ছানি লিমিটেড মাল খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা ম্যাথটি সমাধান করব। তো এখানে দেখি 2022 মার্চ 1-এ কি হয়েছে। 2022 মার্চ 1-এ প্রারম্ভিক উদ্বৃত্ত 200 একক 10 টাকা দরে। তাহলে আমরা জানি প্রারম্ভিক উদ্বৃত্ত বা মার্চ 1 বা যে কোনো মাসের প্রথম তারিখে যেটি হয় সেটি সরাসরি উদ্বৃত্তের ঘরে প্রভাব ফেলবে। তো আমরা লিখে রেখেছি, দেখো 2022 মার্চ 1, এটাকে লিখে রেখেছি প্রারম্ভিক উদ্বৃত্ত বলে। তো প্রারম্ভিক উদ্বৃত্ত যেহেতু সেটা উদ্বৃত্তের ঘরে যাবে, তাহলে 200 একক যার দর 10 টাকা। তো আমরা দেখো এখানে লিখে দিব 200 একক পণ্য যার দর 10 টাকা, এই দুইটা গুণ দিলে আমাদের টাকা হবে 2000 টাকা। এটা ছিল আমাদের 1 তারিখের কাজ। তারপরে আমরা চলে আসব 5 তারিখ, মার্চ 5 কি বলেছে, মাল ক্রয় 300 একক যার দর 12 টাকা। আমরা জানি ক্রয় হলেই সেটা প্রাপ্তির ঘরে চলে আসবে এবং ইস্যু বা বিক্রি হলে সেটা চলে যাবে ইস্যুর ঘরে। তো আমরা যেহেতু একটি ক্রয় হয়েছে, ক্রয় হলে চলে আসবে আমাদের প্রাপ্তির ঘরে। তো আমরা চলে আসি প্রাপ্তির ঘরে। তো আমরা জানি প্রাপ্তির ঘরে টাকা বসলেই গ্রহণপত্র নম্বর। তাহলে প্রাপ্তির ঘরে যখনই টাকা বসলো আমরা লিখলাম কি, গ্রহণপত্র নম্বর। লিখার পরে এখানে যেহেতু ক্রয় 300 একক দর 12 টাকা, তাহলে আমরা প্রাপ্তির ঘরে এখানে লিখে দিলাম 300 একক পণ্য যার দর হলো 12 টাকা। এই দুইটা গুণ দিলে হয় 3600 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো প্রাপ্তির ঘরে বসলো, প্রতিটা লেনদেন একবার করে উদ্বৃত্তের ঘরে বসবে এবং সেখানে কাজ হবে। তো তাহলে আমার আগের পণ্যের পরিমাণ ছিল 200 একক এবং নতুন করে কিনলাম আমরা 300 একক। বন্ধুরা, আমরা ফিফো পদ্ধতি এবং লিফো পদ্ধতিতে এগুলো আলাদা করে লিখতাম, কিন্তু এইখানেই হচ্ছে প্রথম প্যাচ, যেটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতির। এইখানে কি করতে হয়, আমাদের দরটা এভারেজ করে বের করতে হয়। এখানে পরিমাণগুলো যোগ করে নিতে হয়, টাকাগুলো যোগ করে নিতে হয় এবং এই টাকা দিয়ে পরিমাণকে ভাগ দেওয়ার পরে আমাদের দর বের হয়ে যায়। চলো আমরা দেখি সেটা কিভাবে। এখানে আমার পণ্য ছিল 200 একক, আমি নতুন করে কিনলাম 300 একক পণ্য। তাহলে আমার পণ্য হলো কত, 500 একক। এইবার আমার কাছে টাকা ছিল 2000 টাকা। পরবর্তীতে আমি আবার পণ্য কিনলাম 3600 টাকার। তাহলে টোটাল আমার টাকা দাঁড়ালো 5600 টাকা। এইবার কথা হচ্ছে আমি দর কিভাবে বের করব। এটাই হচ্ছে আমাদের ভারযুক্ত গড় পদ্ধতির প্রথম নিয়ম। আমরা এখানে দর কি করব, এই 5600 টাকা দিয়ে আমরা এই পরিমাণকে ভাগ দিব। আমরা যদি এই তোমার হচ্ছে টাকা দিয়ে পরিমাণকে ভাগ দিই তাহলে আমাদের দর বের হয়ে যাবে। তাহলে চলো আমরা এখনই ভাগ দিই। ভাগ দিলে আমাদের টাকা আসছে, দর টাকা আসছে 11.20 টাকা। এই 5600 দিয়ে আমরা যদি 500-কে ভাগ দিই তাহলে আমাদের আসলো 11.20 টাকা। এটা ছিল আমাদের 5 তারিখের লেনদেন। তার পরবর্তী লেনদেনে আমরা যাই। এখানে দেখছি 10 তারিখে কি হয়েছে, মাল ইস্যু হয়েছে 250 একক। আমরা জানি মাল ইস্যু হলেই ইস্যুর ঘর একটা আছে, এখানে আমাদের প্রভাব পড়বে। তো তাহলে ইস্যুর ঘরে যখনই টাকা বসবে আমরা লিখব কি, চাহিদা পত্র নম্বর। চাহিদা পত্র নম্বর লিখার পরে এই যে এখানে 250 একক মাল ইস্যু করেছে। তাহলে আমরা দেখি আমাদের কাছে পণ্য কতটুকু আছে। আমাদের কাছে তো 500 একক পণ্য আছে। আমাদের কাছে যদি 500 একক পণ্য থাকে তাহলে আমরা তো অনায়াসে 250 একক পণ্য দিয়ে দিতে পারছি। তাহলে দেখি আমরা কি করব। এই যে 10 তারিখ, এখানে পরিমাণের ঘরে 250 একক পণ্য
যার দর কত, এইখানে আমরা যখন লিফো বা ফিফো করেছি, আগের পণ্য আগে ছাড় পদ্ধতি এবং পরের পণ্য আগে ছাড় পদ্ধতি, এগুলোতে দরের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ছিল। ইস্যুর কাজ করতে গেলে আমরা বিভিন্ন সমস্যায় পড়তাম, বাট এইখানটাতে ইস্যুর কাজ করতে গেলে তেমন কোনো সমস্যা নাই। এখানে সরাসরি দর দেয়া থাকবে, সে দরটাই বসিয়ে দিতে হবে। এখানে দর দেয়া আছে কত, 11.20। তাহলে 11.20 দরটা এখানে বসে পড়বে। তাহলে আমাদের টাকা দাঁড়ালো কত, আমাদের এই দুইটাকে যদি আমরা গুণ দিই, এই দুইটাকে আমরা গুণ দিলে আমাদের টাকা এসে দাঁড়ালো 2800 টাকা। আমাদের টাকা দাঁড়ালো 2800। তাহলে এখন কথা হচ্ছে উদ্বৃত্তের ঘরে কি কাজ হবে। এখানে তো আমার পণ্য ছিল 500 একক। 500 একক যেহেতু পণ্য ছিল, আমি 250 একক পণ্য ইস্যু করে দিয়েছি। তাহলে আমার কাছে নিশ্চয় আর 500 একক পণ্য নাই, আমার কাছে পণ্য আছে 250 একক, যার দর কত, 11.20 টাকা, এবং যার টোটাল টাকা আসছে কত, 2800 টাকা। এটা ছিল আমাদের 10 তারিখের লেনদেন। এইবার আমরা আসবো 15 তারিখে। 15 তারিখে কি হয়েছে, মাল ক্রয় হয়েছে 500 একক, যার দর 15 টাকা। তাহলে আমরা দেখো 15 তারিখ যেহেতু ক্রয় হলে কি প্রাপ্তির ঘরে টাকা বসবে, যখনই প্রাপ্তির ঘরে টাকা বসবে তাহলে কি হবে, গ্রহণপত্র নম্বর, আমরা মার্চ 15 গ্রহণপত্র নম্বর লিখে রেখেছি। তাহলে এইখানে কাজ হবে, আমি মাল কিনলাম কত, 500 একক। আমি মাল কিনলাম, এই যে 500 একক মাল কিনেছি, যার দর 15 টাকা। তাহলে আমি কি করব, এখানে 500 একক মাল, দর হলো 15 টাকা। তাহলে আমাদের টাকা এসে দাঁড়ালো কত, 7500 টাকা এসে দাঁড়ালো আমাদের। তাহলে আমরা জানি ভারযুক্ত গড় পদ্ধতির নিয়ম হলো গড় করে টাকার অ্যামাউন্ট বের করতে হয়। তাহলে আমাদের কাছে পণ্য ছিল 250 একক, নতুন করে কিনলাম 500 একক, তাহলে আমাদের কাছে পণ্য এসে দাঁড়ালো 750 একক। আচ্ছা, এবার আমার কাছে পূর্বে টাকা ছিল 2800 টাকা, পরবর্তীতে আমি আবারও 7500 টাকার পণ্য ক্রয় করলাম। তাহলে এই দুইটা এখানে যোগ হয়ে বসে পড়বে। এখানে যদি আমি যোগ দিই তাহলে আমার টাকা দাঁড়ালো 10,300 টাকা। এখন কথা হচ্ছে দরটা বের করা নিয়ে। আমরা পূর্বেই বললাম ভারযুক্ত গড় পদ্ধতিতে দর বের করতে হলে আমাদের এই টোটাল টাকা দিয়ে আমাদের পণ্যকে ভাগ দিতে হবে। এই টাকা দিয়ে যদি আমরা পণ্যকে ভাগ দিই তাহলে আমাদের এখানে নতুন যে দর আসছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এই 10,300 টাকা দিয়ে 750কে আমরা ভাগ দিই, ভাগ দিলে আমাদের নতুন দর আসলো 13.733। আমাদের নতুন দর আসলো 13.733। আচ্ছা, এবার আমরা দেখি 15 তারিখের পরে কি ঘটলো। 15 তারিখের পরে এখানে আছে মার্চ 20, মাল ইস্যু হয়েছে 600 একক। আচ্ছা, এখন আমি দেখি আমার কাছে পণ্য আছে কত, আমার কাছে পণ্য আছে 750 একক, তাইলে আমি 600 একক পণ্য দিতে পারছি। তাহলে আমি কি করব, 600 একক পণ্য আমি ইস্যু করে দিব। তাহলে এখানে 20 তারিখ দেখো, যেহেতু ইস্যু তাহলে চাহিদা পত্র নম্বর, তাহলে আমি এখানে চলে আসি, এখানে এসে মাল আমার ইস্যু করতে হবে কত, 600 একক। ইস্যুর ক্ষেত্রে তো খুবই সহজ নিয়ম, এখানে যে দর দেয়া থাকে এই দরটাই জাস্ট আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তাহলে 13.733 আমার নতুন দর, এবং এই দুইটাকে যদি আমি গুণ দিই, গুণ দিলে আমার এখানে টাকার পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে এই দুইটা গুণ দিলে আমার টাকা আসছে 8,240 টাকা। 8,240 টাকা আমার চলে আসলো। এখন এটা হচ্ছে ইস্যু, যেহেতু ইস্যু হয়েছে তাহলে উদ্বৃত্তের ঘরে অবশ্যই কাজ হবে। আমার কাছে পণ্য ছিল 750 একক, আমি ইস্যু করে দিলাম কত, 600 একক। তাহলে এই 750 একক থেকে 600 একক পণ্য যদি চলে যায়, আমার নিকট আর পণ্য আছে 150 একক, যার দর কত, 13.733। তাহলে এখন কথা হচ্ছে এখানে কত টাকা বসবে, এই যে 150 গুণ 13.733, যদি এটা গুণ দিই তাহলে আমার এই টাকাটা চলে আসবে। নতুবা আরেকটি বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই যে এখানে 10,300 টাকা আছে, এই 10,300 টাকা থেকে কত টাকা আমার চলে গেল, এখানে চলে গেল 8,240 টাকা। তাহলে এই 10,300 টাকা থেকে 8,240 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে যে টাকাটা এখানে আসবে সেটি এখানে বসে পড়বে। আচ্ছা, আমরা এই দুইটা গুণ করার পরে আমাদের এখানে টাকা বেরোলো
2060 টাকা, 2060 টাকা। আচ্ছা, আমাদের 20 তারিখের কাজ হয়ে গেছে। আমরা এখন চলে যাব 25 তারিখে। 25 তারিখে কি ঘটেছে? ঘাটতি মাল 10 একক। আমরা অনেক সময় মজুদ পরীক্ষা করে দেখতে পারি বিভিন্ন কারণবশত মালের ঘাটতি হয়েছে। এই ঘাটতি মাল যদি হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে? ঘাটতি মালটা এক প্রকার ইস্যু বা চলে যায়। যেহেতু পণ্য চলে যায় তাহলে ইস্যুর ঘরে বসবে, আমরা জানি। ইস্যুর ঘরে যদি বসে তাহলে এই যে এখানে দেখো 25 তারিখ ঘাটতি মাল বলে লিখেছি। কত একক? 10 একক। তাহলে আমরা এই যে ইস্যুর ঘরে এখানে 10 একক পণ্য, যার দর কত? আমার কাছে যে পণ্য আছে 150 একক এবং যার দর 13.733। তাহলে আমাদের দর হবে কত? 13.733। তাহলে 10 গুণ 13.733 যদি আমরা করি, আমাদের টাকা আসছে 137 টাকা। তাহলে যেহেতু এটা ইস্যু হয়েছিল, তাহলে উদ্বৃত্তর ঘরে কি হবে? আমার এই 150 একক পণ্য থেকে এই 10 একক পণ্য এখন চলে যাবে। তাহলে আমার পণ্য এসে দাঁড়ালো 140 একক, যার দর কত? 13.733। তাহলে এই দুইটা যদি গুণ দিই, আমার টাকা এসে দাঁড়ালো কত? 1923 টাকা। 1923 টাকা। এটা আমাদের সমাপনী টাকা এবং সমাপনী মালের পরিমাণ আমাদের এসে দাঁড়ালো কত? 140 একক এবং দর দাঁড়ালো কত? 13.733। বন্ধুরা, আমরা জানি ভারযুক্ত গড় পদ্ধতিতে শুধুমাত্র যখন প্রাপ্তির ঘরে টাকা বসে তখন কি করতে হয়? টাকার ঘরটা এবং পণ্যের ঘরটা, এই দুইটা ভাগ দিয়ে আমাদের দর বের করতে হয়। এই ছিল শুধুমাত্র ভারযুক্ত গড় পদ্ধতির পার্থক্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টিং ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু ভিডিও নিয়ে আমি এবিএস আশিক তোমাদের মাঝে উপস্থিত হতে পারি। পরিশেষে সকলের শুভকামনা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।